নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় এক পেশা ভিন্ন নেশা। আমি মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে, আর আবার চলে এসেছি এই উইকেন্ডেও একটা স্পেশাল এপিসোড নিয়ে। আমরা জানি আমাদের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে এমন সমস্ত অতিথিরা থাকেন যারা তাদের পেশাদারি জীবন সামলানোর পাশাপাশি তাদের ভালো লাগার কাজ, তাদের ভালোবাসার বিষয়টাকেও বাঁচিয়ে রেখেছেন। আজকেও আমরা এরকমই একজন অতিথিকে আমাদের সঙ্গে পেয়েছি। ইতিমধ্যেই খুব সুন্দর মিষ্টি একটা বাঁশির পরিবেশনার মধ্যে দিয়ে তার সাথে আপনাদের বোধহয় ছোট্ট করে আলাপ হয়ে গেছে। তাও একটু ভালো করে আলাপ করিয়ে দিয়ে আমাদের আজকের অতিথি পেশাতে কিন্তু ডাক্তার, আর নেশা, অভিনয়, বাঁশি, আরও অনেক কিছু। সেই সব কিছু নিয়ে অনেক কথা হবে, অনেক আড্ডা হবে, আর শেষ অবধি তাই জন্য আপনাদেরকেও কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে। আমি এখন আমাদের আজকের অতিথি ডক্টর নিসর্গ বিশ্বাসকে ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার দাদা। আমি প্রথমেই যে প্রশ্নটা না করলে নয়, একজন ডাক্তারের দায়িত্ব, কাজ অনেকখানি, সেই সব কিছু সামলে এত রকম কাজের সময় বেরোয় কী করে? না মানে এটা খুব ভ্যালিড একটা কোয়েশ্চেন। বিষয়টা হচ্ছে, সত্যি কথা যদি আমি বলি, সেটা হচ্ছে যে আমি দুটো সত্যি ব্যালেন্স করে উঠতে পারি না। মানে মাঝে মধ্যে এতটাই জিনিসটা মানে গন্ডগোল হয়ে যায়, কিন্তু তাও চেষ্টার মধ্যে আছি। তো ব্যাপারটা হচ্ছে যে এখন যতটা চেষ্টা, আমার মনে হয় যে চেষ্টা করে যাওয়াটা উচিত বলে আমার মনে হয়েছে, কারণ আই হ্যাভ চোজেন দিস লাইফ। তো সেটা এখন দেখা যাক কতটা কি হয় না হয়। মানে আমি খুব বেশি একটা যে বাকি জিনিসটাও যে খুব বেশি ফ্লারিশড হবে আমার জীবনে, সেটা মনে করি না। কিন্তু না মনে করলেও সেটার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আছে, একটা ভালো লাগা আছে। সেই ভালো লাগার তাগিদ থেকেই সেটা করা, সেই তাড়নাটা থেকেই করা, এটাই হচ্ছে ব্যাপার আর কিছু। মানে চালিয়ে যেতেই হবে, এই জেদটা কোথাও গিয়ে বোধহয় সবচেয়ে বেশি হ্যাঁ কাজ হ্যাঁ, করে। মানে সেটার জন্য যে খুব বড় একটা প্ল্যাটফর্ম লাগবে, বা সেটার জন্য যে আমাকে প্রচণ্ড সুপারস্টার হতে হবে, এরকম ব্যাপার নয়। আমার যেই ভালো লাগার জিনিসগুলো, অভিনয় হোক, বাঁশি হোক, শরীরচর্চা হোক, তো সামনে কিছু বডি বিল্ডিং কম্পিটিশানেও আমার যাওয়ার ইচ্ছে আছে। তো এইগুলো আর কি, মানে ছোটো 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 করে এগুলো আমার করতে ভালো লাগে। এগুলো আমার বেঁচে থাকার রসদ বলতে পারেন আর কি, এই হচ্ছে বিষয়। আচ্ছা, একটু এবার সরাসরি কাজের প্রশ্নে আসি। বাঁশির তো শুনলাম আমরা শুরুতেই, বাঁশি শেখাটা শুরু কবে? বাঁশি শেখা শুরু বলতে মোটামুটি ক্লাস 7-8 যখন, সেরকম সময় থেকে। এবার তখন থেকে মানে যিনি আমার গুরু, বিভূতি চক্রবর্তী, তো ওনার হাত ধরেই মানে প্রথম বাঁশি শেখা। তো আমি যে এই যে বাজাচ্ছি, এটাতে একটা হঠাৎ করে একটা ঘটনা মনে পড়ে গেল আর কি। মানে উনি আমায় এক গল্প করতেন আর কি, মানে এখনও করেন মাঝে মধ্যে। সেটা হচ্ছে যে রাকেশ চৌরাশিয়াজি, তিনি যখন অন্নপূর্ণা দেবীর ঘরে গিয়েছিলেন, তো অ্যাকচুয়ালি কী হয়, আমি এই সাইডে ধরলাম, সবাই এই দিকে ধরে ইউজুয়ালি। তো তখন অন্নপূর্ণা দেবী বলেছিলেন যে উল্টা কিউ পাকড়তা হ্যায়, সুর উল্টা আয়েগা।
তো আমাকে উনি বলছিলেন যে উনি প্রথম থেকে আরে এদিকে না এদিকে, না আমার এদিকে সুবিধা হয়। তো এইভাবে যাত্রাটা শুরু হয়। এটা একটা মজার ঘটনা, যাই হোক। তো ওখান থেকে শুরু হয়। এবার শুরু হওয়ার পরে যা হয়, পড়াশোনার একটা চাপ চলে আসে স্বাভাবিকভাবেই। তো জিনিসটা ডিসকন্টিনিউড হয় কিছুটা, আবার শুরু করি, আবার এমবিবিএসে ঢোকা। আমি এনআরএস পাস আউট। তো এমবিবিএসে ঢোকা, সেই সময় নাচ নিয়ে খুব মত্ত হয়ে পড়ি বাঁশির পাশাপাশি। বাঁশিটা টুকটাক চলতে থাকে। নাচ তারপরে থেকেই কি আস্তে আস্তে অভিনয়ের দিকে যাওয়া? হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি অভিনয় করার ইচ্ছেটা চিরকালই ছিল, মানে সেটা হৃদয়ের অন্তঃস্থলে ছিল। কিন্তু আমার বাবা যেহেতু ডাক্তার, আমি এতটাই ডাক্তার পরিবেষ্টিত পরিবেশে বড় হয়েছি, তো আমার মনে হয়েছে যে এটা ছাড়া আর কিছু করার নেই জীবনে। তো কিন্তু ঢোকার পর, পাস আউট হওয়ার পরে, তো তারপরে আমার কাছে একটা সুযোগ আসে। প্রথম শর্ট ফিল্ম এক ঘর মসজিদ, অংশুমান চক্রবর্তীর ডিরেকশানে, অংশুমানদার ডিরেকশানে। উনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো শেখান। তারপরে অনেকগুলো বেশ কিছু মিউজিক ভিডিওতে আমি কাজ করি জিতাংশু স্যারের আন্ডারে। ওনার আন্ডারেও একটা শর্ট ফিল্ম আমি করেছি। তো সেটা আইএফএফ, যেটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেডারেশন, তো তার প্যানোরামাতে সিলেক্ট হয়েছে এবং সেটা নন্দনে স্ক্রিনিং হবে 7 জুলাই। দেখতে আসবেন অবভিয়াসলি। হ্যাঁ, অবশ্যই। এবং দর্শকদেরও বলছি, আপনারাও একদমই দেখতে আসবেন। দর্শকদের জানানো থাকলো, আর তার সঙ্গে হ্যাঁ, আমাদের তরফ থেকে অনেক অভিনন্দন হ্যাঁ, রইল, এবং thank you. আমরাও অনেক আশাবাদী সফল হোক স্ক্রিনিং। হ্যাঁ, হ্যাঁ। আর রিসেন্টলি আরেকটা তো ফিচার ফিল্ম করলাম, সেটা শুটিং সবে শেষ হলো। সেটা অংশুমানদের ডিরেকশানে। আর যেটা হচ্ছে যে সব থেকে বড়, মানে প্রথম বড় পর্দায় মুখ দেখাবো, এটা কোনোদিন আমি ভাবিনি, সেটা হয়ে যায় আর কি। সেটা ডক্টর তীর্থঙ্কর গুহ ঠাকুরতা, উনি আমার টিচারও এবং উনি ডিরেকশানও দেন। তো ওনার একটা শর্ট ফিল্ম, সেটার নাম হচ্ছে এক্কা দোক্কা তেক্কা। সেখানে আমি একটা চরিত্রে অভিনয় করি। সেখানে আমি অর্ণ মুখোপাধ্যায়, এখন উনি খুব অন্নদা, মানে খুবই প্রমিনেন্ট একটা ফেস। একদমই। তো অন্নদা দেখতে আসে, আমি ইনভাইট করি অন্নদাকে। তো একটা প্রাইভেট স্ক্রিনিং হয়। তো ওটা শেষ হওয়ার পরে অন্নদা আমাকে বলে, শোন একটা কাজ আছে, তো তুই একটুখানি একটা কাজের জন্য অডিশন দিস। তো আমি তখনও বুঝিনি যে অথই মানে ফিল্ম রিলিজ হবে বা ফিল্মাইজ হবে। তো সেখানে বিক্রম লালের চরিত্রে আমি সিলেক্টেড হই। তো সেটাই বড় পর্দায় প্রথম কাজ। সোহিনী সরকারের আমি ভাইয়ের চরিত্রটা প্লে করি। তারপর অনির্বাণদার সঙ্গে আলাপ, সেখানে তার মুখোমুখি হওয়া একটা খুব নার্ভাসনেস ছিল আর কি, মানে প্রচণ্ড এক্সাইটমেন্টও ছিল। তো এইভাবে অথইতে প্রথম আর কি বড় পর্দায় কাজ করা, ফিচার ফিল্ম করা। তারপর এটা সেকেন্ড ফিচার ফিল্ম, যেটা শুটিং শেষ হলো আর কি। আচ্ছা, এই যে অথইতে প্রথম বড় পর্দায় কাজ, এবং অনির্বাণ চট্টোপাধ্যায়, সোহিনী সরকার এবং ভট্টাচার্য। সোহিনী, হ্যাঁ, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, এরকম বেশ নামকরা মানুষজন যাদেরকে স্ক্রিনে বেশ, যারা অ্যাসপিরেন্ট, যারা এদিকে আসতে চাইছেন, তারা কিন্তু এনাদেরকে বেশ আইডল হিসেবে মনে করেন। একদম। তাদের সাথে স্ক্রিন শেয়ার করা, সেই এক্সপিরিয়েন্সটা কেমন? সেটা সাংঘাতিক ছিল, মানে সেটা বলতে গেলে, মানে আমি যদি ছোট করে বলি, মানে কিভাবে বলবো, মানে প্রথম দিন এক তো হয় যে ফার্স্ট অফ অল আমি অডিশন খুব একটা দিইনি এর আগে কখনো। তো অডিশনটা দিলাম, দেওয়ার পর আমি দেখলাম যে মোটামুটি 1 মাসের মধ্যে কিছুই আসেনি। তো আমি অনদার সঙ্গে কথাও মাঝখানে বলা হয়নি, কারণ আমার কাজের সূত্রে আর নিজের ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি। তো তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে আমার এখনও মনে আছে 26শে নভেম্বর, গত বছরের আগের বছর 26শে নভেম্বর সম্ভবত, হ্যাঁ। তো ভাইফোঁটা ছিল সেদিনকে, আমি মামার বাড়িতে আছি। তো বোনেরা মিলে সবাই আড্ডা দিচ্ছি, বোন ভাইয়া সবাই মিলে আড্ডা দিচ্ছি। তো একটা ফোন আসে যে হ্যালো, আই স্পিকিং টু ডক্টর নিসর্গ বিশ্বাস। তাই আমি ভেবেছি বোধহয় কোনো ক্রেডিট কার্ডের জন্য কেউ ফোন করেছে। তো আমি বললাম, আমি রিপ্লাই দিলাম যে ইয়েস আই এম স্পিকিং বাট আই এম বিজি রাইট নাও। ও তখন বলছে যে ওকে স্যার, আই ওয়াজ কলিং ফ্রম এসভিএফ, আই উইল কল ইউ লেটার। নো নো নো, আই এম নট বিজি। তো তারপরে তারপর হলো, ব্যাপারটা হলো আর কি, ফাইনালাইজ হলো। তখন আমি বুঝলাম যে না, আমি কাজ করছি আর কি, ঠিক আছে, অভিনয় করবো ওখানে। তো প্রথম দিন এসভিএফের অফিসে যাই, অনির্বাণদা বসে আছে, অর্ণদা দিকে বসে আছে। ঢুকে তো আমি মানে পুরো প্যারালাইজড হয়ে গেছি, ঠিক আছে, আমি স্টান্ড হয়েছি, আমি কী করবো কী না করবো বুঝতে পারছি না। নিসর্গ এসো বসো, অনির্বাণদা যেভাবে বলে, নিসর্গ এসো বসো। আচ্ছা, ঠিক আছে, এই আর কি। তারপরে লুক টেস্ট ছিল ওই দিনকে। ওটা হয়ে যাওয়ার পরে
মানে জাস্ট হচ্ছে আমার লুক টেস্ট হচ্ছে, এই সময় সোহিনীদি ঢোকে। তো সোহিনীদিকে দেখে তো আমার মনে হয় যেন টিভিতেই দেখছি এরকম একটা ব্যাপার আর কি, মানে প্রথম কাজে যেরকম হয় আর কি। তো একটা খুব ভালো অভিজ্ঞতা ছিল। এবং নটধারা অনেকে ছিলেন, মানে অন্নদার গ্রুপের অনেকে ছিল, এবং খুব ভালো ক্রিউ মেম্বার ছিল সবাই প্রত্যেকে। তো খুব এনজয় করেছি শুটিংটা এটা। আচ্ছা, একটা একটু বাজে প্রশ্ন করি। হুম। এই যে প্রথম বড় স্ক্রিন এবং সোহিনী সরকার মোটামুটি বাঙালি ছেলেদের সবার ক্রাশ, হুম। তার ভাইয়ের চরিত্র অভিনয় করতে হলো, হ্যাঁ, এটা একটু কষ্ট লাগেনি? এটা আমি মিথ্যে বলে সত্যিটা বলছি। হ্যাঁ, সেটা হচ্ছে যে না, কষ্ট লাগেনি। আহ, তারপরে সত্যিটা যা হবে তাই। এইটা হচ্ছে ব্যাপার আর কি। আচ্ছা, মাঝখানে ছোট করে আরেকটা জিনিস আমরা শুনেছিলাম, সেটা হচ্ছে হুম। নাচ। হ্যাঁ, আর নাচটা মোটামুটি কিভাবে শুরু, কোন ঘরানায় শেখা? না ঘরানা বলতে অ্যাকচুয়ালি আমি না, মানে যে কটা জিনিস করি ডাক্তারির পাশাপাশি, সত্যি কথা বলতে একটা ওই পরিশীলিত প্রশিক্ষণ কোনো কিছুতেই আমার নেই, মানে বাঁশি ছাড়া। বাঁশিতে তো গুরুজি আছেন, বাকিগুলোতে কোনোটাতেই খুব একটা ওই যে ইনস্টিটিউশনাল যে টিচিং, সেটা কোনো কিছুতেই নেই আমার, সত্যি কথা বলতে। তো নাচটা অ্যাকচুয়ালি আমার স্কুল লাইফ থেকে আমার টিচাররা নাচ, মানে নাচের অনেক প্রোগ্রাম করাতেন। আমি অনেক ইন্টার স্কুল কম্পিটিশানেও গেছিলাম, স্কুলেও নেচেছি অনেক কিছুতে। তো সেখানে বেসিক্যালি আমি খুব ফ্রিস্টাইল করতাম। তারপরে আস্তে আস্তে আমার কন্টেম্পোরারি ভালো লাগে। কলেজে উঠে যখন ইন্টার কলেজ কম্পিটিশানগুলোতে যাই, মানে অন্তত আমি 5.5 বছরে 17টা থেকে 18টা কম্পিটিশানে গেছি। তো বেশিরভাগ ক্ষেত্রেই মানে উইনার বা রানার আপ এরকমই হয়েছি আমি আর কি। আর নিজেকে খুব বোস্ট করছি, সরি, কিন্তু না, যাই হোক। অবশ্যই এটা না, এটা না, কিন্তু বিষয়টা সেদিকে না। এই যে গল্পগুলো আমরা শুনি, বিশেষ করে সফলতার যে ছোট ছোট পয়েন্টগুলো, সেগুলো কিন্তু দর্শকদেরকে প্রচণ্ডভাবে উৎসাহিত করেন। এবং বিশেষ করে যে সমস্ত ছোট ছেলেমেয়েরা যারা এই অনুষ্ঠানটা দেখেন, তারা কিন্তু এই প্রত্যেক আমাদের যারা অতিথি আসেন, প্রত্যেক অতিথির কাছ থেকে কিছু না কিছু টিপস নেন। এগুলো সবসময় দর্শকদের উৎসাহিত করে, আমাদেরকেও তাই না, যদি শোনাই যায়। আমার বক্তব্য যদি সত্যি সত্যি অনুপ্রাণিত করে থাকে দর্শকদের মধ্যে কাউকে, তো তাহলে অবশ্যই আমার ভালো লাগবে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে সেখান থেকেই শুরু। আমার কন্টেম্পোরারি তখন খুব ওই জনরাটা আমার খুব পছন্দ হতে লাগলো। তো আমি খুব ডুয়েট করতাম, প্লাস গ্রুপ ডান্সও করেছি। গ্রুপ ডান্স দিয়ে শুরু। আমার সিনিয়র একজন ছিলেন, তিনি নাচে খুব পারদর্শী ছিলেন। সেখান থেকে তিনি এখন মানে একজন অপথ্যালমোলজিস্ট, খুব ভালো একজন অপথ্যালমোলজিস্ট। তো ওনার কাছ থেকে, মানে ওনার একসঙ্গে আমরা কোলাবোরেট করি, করে আর কি ওই গ্রুপটা তৈরি হয়। তারপরে আস্তে আস্তে বোনকে ইনভলভ করলাম, বোনের সঙ্গে ডুয়েট করতাম, ইন্টার কলেজগুলোতে যেতাম। আমার নিজের ব্যাচমেট তানিয়া, ওর সঙ্গে করতাম। এগুলো করে আস্তে আস্তে চলতে থাকলো আর কি। তো নাচটা ওইখানে আপাতত স্টপ হয়। তারপরে আমি কোনো স্টেজ পারফরমেন্স এখনও অবধি নাচে করিনি। মানে লাস্ট একটা করেছি, গত বছর করেছিলাম, তারপরে আর করা হয়নি। মানে স্ক্রিনে নাচের পারফরমেন্স দেখতে পাবো? স্ক্রিনে না, স্ক্রিনে নাচের পারফরমেন্স এরকম কিছু হয়নি এখনো অবধি আপাতত। হ্যাঁ, আগামীতে দেখার চান্স কতটা? আগামীতে দেখার চান্সেস আছে, সেটা নির্ভর করছে ডিরেক্টর ডাকছে কি ডাকছে না তার উপরে। আমি জানি না, তো বলতে পারবো না, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর একটা জিনিস আমরা শুরুতেই শুনতে পেয়ে গেছি, সেটা হচ্ছে বডি বিল্ডিং। এটাও কি ছোট থেকে ইন্টারেস্ট ছিল, প্যাশন ছিল, নাকি ক্যামেরার চাহিদার জন্য ওই দিকে যাওয়া? না, ক্যামেরার চাহিদার জন্য একেবারেই নয়। এটা অনেকের কিছুটা মিসকনসেপশনও অনেকের ছিল কলেজ লাইফে, যে আমি মানে মানে বান্ধবীদের ইমপ্রেস করার জন্য হয়তো করি বা এরকম একটা ব্যাপার। সেটা একদমই এসব নয়। মানে জিনিসটা প্যাশন থেকে, এটাও ভেতর থেকেই আসা। আমার মানে এক্সারসাইজ জিনিসটা ভালো লাগতো চিরকালই, আবার ওটা মাঝখানে কিছুদিন স্টপ হয়, আবার শুরু করি। মানে আমার এরকম আপ ডাউন হতেই থাকে লাইফে, ঠিক আছে? তো এখন যেমন আর কি খুব ফুল অন চলছে, খুব ফুল ফ্লেজেড ওয়েতে চলছে। তো আর সেটার জন্য আর কি ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি তারপর কলেজে ফাইনাল ইয়ারে যখন আমি উঠবো, তার আগে হচ্ছে বেশ কয়েকটা ফিটনেস কম্পিটিশানেও যাই, সেখানেও দিই। তো সেই জন্য তখন রেগুলারিটিটা বেড়ে গেছিলো। এর আগে আমি এমনি করতাম, এমনি জাস্ট রানিং করতাম, কি এমনি কার্ডিও হলো বা HIIT হলো, এগুলো আর কি। আচ্ছা, ডাক্তারবাবু যখন বডি বিল্ডার, তখন একটা প্রশ্ন করতেই হয়,
বডি বিল্ডারদের কিন্তু যেই আপনি যখনই বললেন যে কম্পিটিশনে যাওয়া এই ধরনের বিষয়গুলো, সেক্ষেত্রে বডি বিল্ডারদের থেকে আমরা অনেক কিছু শুনি, স্টেরয়েড নেওয়া বা এই জাতীয় জিনিস। তো একজন ডাক্তার হিসাবে কি সেটাকে অ্যাভয়েড করা হয় নাকি সেটার প্রয়োজন পড়ে? না, আমি কখনো স্টেরয়েড নিইনি। এই বিষয়ে স্টেরয়েড আপনার তো কনসেপ্টটা কি, আপনার বক্তব্য কি? কনসেপ্টটা বলতে আমি আগে নিজের কথা বলে নিই। তার কারণটা হচ্ছে যে সেটা বলাটা প্রয়োজন। আমি ওয়ে প্রোটিনও নিই না, আমি কোনো সাপ্লিমেন্টও নিই না, আমি কোনো স্টেরয়েডও নিই না। তো যেটা ন্যাচারালি আসে আমার আসে, আর যেটা হবে না সেটা হবে না, এটা হচ্ছে বিষয়। এখন কেউ যদি সিলেক্টিভলি চায়, যে এবার ব্যাপারটা হচ্ছে কি যে মানে বডি বিল্ডিংয়ের না এখন আজকের জায়গায় দাঁড়িয়ে যদি আমরা দেখি, বডি বিল্ডিংয়ের কতগুলো গোল আছে। মানে এটা শুধু আগে যেমন আমি যদি মনোহর রাইচ বাবুর থেকে শুরু করি, সেই সময় থেকে যদি শুরু করি, এখন প্যাটার্নগুলো তো অনেক চেঞ্জ হয়েছে। তো এখন শুধু মিস্টার এশিয়া বা এমনি মিস্টার ইউনিভার্স এরকম টাইপের ব্যাপার নয়, বা স্টেট লেভেল ওরকম নয়। এখন অনেক কিছু ছোট ছোট ব্যাপার বেরিয়েছে, যেমন ফর এক্সাম্পল মাসল মেনিয়া, মানে যেটার টার্গেটে আমি আছি। ওরা ইন্টারন্যাশনাল লেভেলে কিছু ট্যুর করে, ইন্ডিয়া ট্যুর করে, কলকাতা ট্যুরও করে। তো সেটা এই অক্টোবরে আছে, অক্টোবরের মধ্যে আমি প্রিপেয়ার হতে পারবো কিনা আমি জানি না, কিন্তু পরের ট্যুরটাতে আমার ইচ্ছা আছে পার্টিসিপেট করার। তো এইগুলো উচিত অনুচিতের ব্যাপারটা নির্ভর করছে পুরোটা। এক তো হচ্ছে যে এক্সেস যদি স্টেরয়েড আমি নিই, তাহলে সেক্ষেত্রে সেটাকে মানে একটা সাইকেল নিতে হবে, নিলে তাহলে সেটাকে ড্রেন করার একটা প্রসিডিওর থাকে, তো সেটা করতে হবে। তা না হলে কিন্তু মানে গাইনাকোম্যাস্টিয়া বলে একটা বস্তু হয়, সেটা হতে পারে। স্টেরয়েড ইনডিউসড অনেক কিছু হতে পারে, মানে বডি বিল্ডার্স অ্যাকনে বলে একটা রোগ আছে, সেটাও হতে পারে। এরকম অনেক কিছু হয়। তো যদি নেওয়ার ব্যাপার থাকে, সেটা তাহলে আমাকে গোলটাকে ফিক্স করতে হবে, যে আমি ন্যাশনাল লেভেলে যাব বা আমি ইন্টারন্যাশনাল লেভেলে যাব, তাহলে সেই অনুযায়ী আমাকে প্রচণ্ড আমার ভলিউম চাই, সেটা করতে হবে। আমি সেটা কখনোই চাই না, মানে কারণ হচ্ছে যে আমি ফ্লেক্সিবিলিটির ওপর বেশি থাকতে চাই, আমি লিনটাই পছন্দ করি। তো সেই জন্য আমার এখানে কোনো প্রশ্ন নেই এগুলো নেওয়ার, বা এইটাই হচ্ছে বিষয় আর কি। মানে না বেশ, এত আলোচনার মাঝখানে, আড্ডার মাঝখানে ছোট্ট করে একটু হেলথ টিপসও চলে গেল দর্শকদের হ্যাঁ, কাছে। আজকের এপিসোডটা কিন্তু ক্রমশ আরও ইন্টারেস্টিং হতে থাকছে। আচ্ছা, এই যে এই সব কিছু একসাথে, বাঁশি, বডি বিল্ডিং, অভিনয়, নাচ, এদিকে আবার ডাক্তারি, তো সব কিছু সামলানো কী করে হয় সেটা মোটামুটি আমরা শুনেছি। কখনোই যে এত কিছু একসাথে করছেন এই জন্য আশপাশ থেকে কটাক্ষ শুনতে হয়নি? ওরে বাবা, এই প্রশ্নটা মানে কেন আপনি প্রথমে করেননি, এটাই আমার কাছে একটা বিস্ময় ছিল। কটাক্ষ মানে মানে কি বলবো, মানে আর কি সব কিছু ধসে যাওয়ার মতো অবস্থায় ছিল আর কি, এরকম একটা ব্যাপার। মানে বা এখনও যাচ্ছে, ভবিষ্যতে হয়তো যাবে। তো ঠিক আছে, মানে কিছু না কিছু অ্যাট দ্য কস্ট অফ সামথিং কিছু না কিছু তো করতে হয়। কিন্তু আমি মনে করি যে মানে যারা আমাকে বোঝে, আমার কাছের বন্ধুবান্ধব, মা বাবাকে বাদ রেখে বলছি, মা বাবা তো সবসময় পাশে থাকারই চেষ্টা করেন, এবং প্রত্যেকের মা বাবাই তাই হয় আশা করি, মানে এটা আমি ঠিকই বলছি। তো বাড়ি থেকে কিছুটা ইনিশিয়াল স্টেজে কিছুটা সংকোচ ছিল, এটা মানে এটার সাথে এটার মানে কি করবি, মানে ব্যাপারটা কীরকম হবে। আমি জানি না যে ভবিষ্যতে আমি কতটা স্ট্যান্ড আপ করতে পারবো, কিন্তু তাও মানে আমি ভবিষ্যতে যে এটা নিয়েই আমাকে স্ট্যান্ড আপ করতে হবে, আমি এরকম কোনো অ্যাম্বিশন নিয়ে কিন্তু করিনি। আমার পুরোটাই ব্যাপারটা ভালো লাগা, আমি এটাই মানে মরাল অফ দ্য স্টোরি, দর্শকদের ক্ষেত্রেও তাই এটাই বলতে চাইবো, যে মরাল অফ দ্য স্টোরি এটাই, উপসংহার এটাই, যে এটা ভালো লাগা থেকে, ভেতর থেকে আসা, তাই করা। তো এখন বিষয়টা হচ্ছে যে এটার জন্য কটাক্ষ হ্যাঁ শুনতে হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু যারা যেরকম বললাম আর কি, যারা খুব কাছের বন্ধু, যারা সত্যি সত্যি বোঝে আমাকে, তো তারা সাপোর্ট রেখেছে, তারা বলেছে চালিয়ে যাও, কোনো চাপ আর নেই, এই চালিয়ে যা। চ্যালেঞ্জের কথা যখন উঠলো, তখন মনে হয় শেষ প্রশ্নটা করা উচিত দর্শকদের নিয়ে। এই ক্যামেরার ওপার থেকে যারা রয়েছেন, তাদের মধ্যে এমন অনেক ছেলে মেয়ে রয়েছে যারা এরকম অনেক কিছু স্বপ্ন কিন্তু চোখে দেখছে, যে স্টেপটায় আপনি কয়েকটা স্টেপ এগিয়ে গেছেন, তারা এখনও একদম শুরুতে রয়েছে। তাদের জন্য কি বলবেন? তাদের জন্য আমি একটাই কথা বলবো, যে যদি বিষয়টা ভেতর থেকে আসে, তাহলে অবশ্যই করা উচিত। আমি এটা একটা ছোট্ট উদাহরণ দিই, সেটা হচ্ছে যে একদিন আমি একটা গোটা দিন, এটা আমি একদম সিরিয়াসলি বলছি, একটা গোটা দিন আমি নিজেকে দিয়েছিলাম, নিজে ভেবেছি বসে, যে মানে আমি কি এটা ছেড়ে ভালো থাকবো। আমি এটাই বলতে চাই যে আমি মৃতপ্রায় ব্যক্তি হিসেবে বেঁচে থাকার থেকে আমার আইদার না বেঁচে থাকাটা উচিত, অথবা আমাকে মানুষ হিসেবে যদি সত্যিই একটা জীবন যাপন করতে হয়, শুধু শ্বাস প্রশ্বাস ফেলছি এটা যদি না হয়,
এটা যদি আমি অ্যাকসেপ্ট না করতে পারি, তাহলে যদি জীবনযাপন করতে হয়, তাহলে হাজার একটা বাধা বিপত্তি আসবে, কিছু করার নেই সেটা নিয়ে অনেক রকম কথা হবে, সেটা নিয়েও কিছু করার নেই, সেটা নিয়ে ফ্রাস্ট্রেশন আসবে, ফ্রাস্ট্রেশনের বশে অনেক ভুল ভ্রান্তি হবে, অনেক ভুল কাজ করা হবে, আমি নিজেও করেছি, সব লোকেই হয়তো করে, অনেকেই হয়তো করে। তো কিন্তু চেষ্টাটা যদি থাকে তাহলে কিন্তু আমার মনে হয় ভালো। সেটার জন্য নিজেকে প্রশ্নটা করতে হবে যে আমি এটা করতে চাই কি না। মানে এখন ফর এক্সাম্পল ছোটোবেলা থেকে নাচ অনেকেই শিখেছে, ঠিক আছে, বা গান অনেকেই শিখেছে, এবং অনেকে গল্পও করে আমি একটা সময় রবীন্দ্রসঙ্গীত শিখতাম, ঠিক আছে, তো সেটাকে কন্টিনিউ করেনি, কারণ সে দেখেছে যে আমার এইখানে একটা চাকরি হয়ে গেছে, আমি এটা নিয়ে এবার সামনে একটা সংসার জীবনযাপন করবো ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ না যেরকম আর কি নর্মাল একটা লাইফ এরকম। তো আমার দরকার ছিল না সুখে থেকে ভূতের কিল খাওয়ার, কিন্তু এই তাগিদটা আমি নিজে থেকে বোধ করেছি যে আমার মনে হয়েছে যে এইভাবে থাকতে পারবো না, আমি সম্ভব নয়, বেঁচে থাকাটা পসিবল নয়। আমি শুধু পেশেন্ট দেখছি, আমি চিকিৎসা করছি, তার মধ্যে একটা আনন্দ আছে, সেটা অন্যরকম আনন্দ, এইটা একটা অন্যরকম আনন্দ, অভিনয়টা অন্যরকম আনন্দ, এই সব কিছুর স্বাদের মধ্যে একটা 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 মিশ্র একটা ফিলিংস আছে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এইটা যদি কেউ পায়, এটা যদি কেউ ভালোবেসে ফেলে, তাহলে আমার মনে হয় তার সেই হার্ডেলগুলোকে ফেস করাটা ডিফিকাল্ট হবে, কঠিন হবে, কিন্তু তার এগিয়ে যাওয়াটা উচিত। একদমই। আর দর্শকদের কাছেও এইটাই বলার যে যেটা আপনার ভালো লাগার কাজ, যেটা আপনার ভালোবাসার কাজ, এই শত ব্যস্ততার মধ্যেও যদি সেটাকে বাঁচিয়ে রাখা যায়, দিনের শেষে সেটাই কিন্তু বাঁচার রসদ যোগায়। আজকে আমি আলাদা করে কিছু উপসংহার দেব না, কারণ এপিসোডটা খুব জমজমাট, আর এই জমজমাট এপিসোডটাকে জমজমাটভাবে শেষ করার জন্য উপসংহারের দায়িত্বটা আমি আজকে ডাক্তারবাবুর হাতেই দিচ্ছি। যদি আবার একটু ছোট্ট করে বাঁশি দিয়ে অনুষ্ঠানটা শেষ করা যায়। আচ্ছা, বেশ। আমি শুরুতে ইমনের একটু আলাপ বাজিয়েছিলাম, এবার দেখি একটু জোরটা বাজাই, চেষ্টা করি। অসাধারণ। আজকে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। না, ধন্যবাদ আপনাকে এবং আপনার পুরো টিমকে, কারণ আমাকে এটার জন্য যোগ্য মনে করার জন্য আর কি। না, অতি অবশ্যই আপনি যেভাবে দর্শকদেরকে উৎসাহিত করলেন সেটাও ভীষণ প্রয়োজন ছিল। আর আগামী প্রজেক্টগুলোর জন্য অনেক শুভকামনা রইল, আশা করি সেগুলো প্রচণ্ডভাবে সফল হোক। আর আপনাদের জন্য খুব তাড়াতাড়ি আসছি আবার নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।